ইংলিশ টিচিং সেন্টার অনলাইন বিডি বাই রেজা স্যার এর পক্ষ থেকে বাংলাদেশ সহ সারা পৃথিবীর ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের আমি রেজা স্যার আমার আজকের ইংলিশ ডিসকাশন বা ইংরেজি আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি আগেই বলেছি যে আমার নিজস্ব একটি ইংলিশ টিচিং সিস্টেম বা ইংলিশ কোচিং সিস্টেম রয়েছে। আমার এই ইংলিশ টিচিং সিস্টেম এর প্রধান দুইটি অংশ। প্রথম অংশ যেটা বেসিক ইংলিশ লার্নিং কোর্স বা বেসিক ইংলিশ কোর্স, আর দ্বিতীয় অংশ হলো অ্যাডভান্সড ইংলিশ লার্নিং কোর্স বা অ্যাডভান্সড ইংলিশ কোর্স। এই দুইটি কোর্সের মধ্যে প্রথম কোর্সটি অর্থাৎ বেসিক ইংলিশ লার্নিং কোর্স বা বেসিক ইংলিশ কোর্সটি আমি বাংলাদেশ সহ সারা পৃথিবীর ছাত্রছাত্রী এবং ইংরেজি শিখতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বা ফ্রি উপস্থাপন করছি। ইতিমধ্যেই আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ, যা ইংলিশ টিচিং সেন্টার অনলাইন বিডি বাই রেজা স্যার এই নামে সুপরিচিত, তার মাধ্যমে ইতিমধ্যেই আমার বেসিক ইংলিশ কোর্সের কোর্স ইন্ট্রোডাকশন সহ 3টি ক্লাস আমি ইতিমধ্যে নিয়েছি এবং আজকে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট নাম্বার 3 সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের টেন্সের বিষয়টি বিস্তারিতভাবে শিখিয়ে এবং বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আমার প্রতিটি ক্লাসের শুরুতেই বিগত ক্লাসে যা পড়ানো হয়েছে বা যা আলোচনা করা হয়েছে তার একটি রিভিউ বা রিভিশন করে তার সামান্য একটু টাচ দিয়ে তারপর আজকের মূল আলোচনা শুরু করব। এতে পেছনের পড়াগুলো রিভিশন হয়ে যাবে এবং এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমার যে বিগত ক্লাস হয়েছে সেই ক্লাসগুলোতে করা আছে। আমি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে অর্থাৎ সিরিয়ালি ঠিকমতো দেখে এবং বুঝে একটি কলম এবং একটি খাতা নিয়ে নিজের হাতে নিজস্ব একটি নোট তৈরি করার জন্য আমি আগেও বলেছি, আবারও বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলছি। এর কারণ হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার টেন্স, এটা একটি খাতা নিয়ে একটি কলম নিয়ে নিজস্ব হাতে নোট না করলে এটা কিন্তু সারা জীবন ধরে রাখা বা মনে রাখা সম্ভব নয়। সে কারণেই আমার ক্লাসগুলো সিরিয়ালি দেখে এবং বুঝে অবশ্যই আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে আমি আবারও বলছি, অবশ্যই নিজের হাতে নোটটি করে নেওয়ার জন্য আমি আবারও বিশেষ গুরুত্ব দিয়ে বলছি। তো বিগত 3টি ক্লাসে যে আলোচনা হয়েছে তার প্রথম থেকেই একটু রিভিউ বা রিভিশন করছি। এখানে প্রথমে আমাদের টেন্স কাকে বলে অর্থাৎ ক্রিয়ার কাল কি সেই সম্পর্কে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ইংরেজিতে কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। অর্থাৎ কোনো কাজ যে সময় হয় বা ঘটে বা চলে সেই সময়টাকে আমরা প্রকাশ করতে গেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ইংলিশ গ্রামারে আমরা অবশ্যই টেন্সকে ব্যবহার করব। ইংরেজিতে টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। সেটারও 3টা উদাহরণ আমি বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি।
এছাড়াও দেখানো হয়েছে যে টেন্সের মতোই ইংরেজিতে যে ভার্ব আছে, অর্থাৎ যে ক্রিয়া আছে, যে শব্দ দিয়ে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, সেই ভার্বেরও কিন্তু তিনটি রূপ বা তিনটি ফর্ম আছে, যেটাকে আমরা বলছি ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। সহজভাবে বলছি, যেটাকে গ্রামাটিক্যাল ভাষায় বলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এটার উদাহরণ কিন্তু বিগত ক্লাসে আমি আলোচনা করেছি। এছাড়াও আমি আলোচনা করেছি যে ইংরেজিতে টেন্সেরই মতো আমাদের পার্সন বা সাবজেক্ট বা ব্যক্তি, এটাও তিন ধরনের বা তিন প্রকারের হয়ে থাকে, যথা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এর মধ্যে ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, এবং থার্ড পার্সন হচ্ছে আই, উই এবং ইউ বাদে যত ধরনের পার্সন আছে সবই থার্ড পার্সন। তো আমি এটা যেহেতু রিভিশন বা রিভিউ করছি, সেই জন্য বিস্তারিতভাবে আলোচনা করছি না। আমি আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। টেন্স প্রধানত তিন প্রকার, কিন্তু সর্বমোট 12 প্রকার, যেটা আগের পূর্বের ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি। তো প্রতিটি টেন্সকে আমরা সহজে বোঝার জন্য বা সহজে জানার জন্য আমরা একটা সহজ নাম দেব। যেমন প্রেজেন্টের চারটা, পাস্টের চারটা, ফিউচারের চারটা। তো প্রেজেন্টের চারটা যেটা নাম দিয়েছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেটাকে বলছি প্রেজেন্ট নাম্বার 1। এছাড়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, গ্রামাটিক্যাল ভাষায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটাকে বলছি প্রেজেন্ট নাম্বার 2। এছাড়াও আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটাকে বলছি প্রেজেন্ট নাম্বার 3। এরপরে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটাকে বলছি প্রেজেন্ট নাম্বার 4। এভাবে আমরা কিন্তু পাস্টেরও চারটাকে পাস্ট 1, পাস্ট 2, পাস্ট 3 এবং পাস্ট 4 বলতে পারি। এবং ফিউচার টেন্সেও আমাদের চারটা আছে, সেটাকে আমরা সংক্ষেপে বা সহজে বলার জন্য বা সহজে বোঝার জন্য আমরা বলতে পারি ফিউচার 1, ফিউচার 2, ফিউচার 3 এবং ফিউচার 4। তো আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। বিস্তারিতভাবে কিন্তু আমার পূর্বের ক্লাসগুলোতে বলা হয়েছে। সকল ছাত্রছাত্রীকে ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিকভাবে সিরিয়ালি করার জন্য আমি আবারও বলছি। এর মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট নাম্বার 1 এ আমি বলেছি যে ইংরেজিতে কোনো কাজ বর্তমানকালে সাধারণত হয়, চলে বা ঘটে এমন বোঝাতে প্রেজেন্ট নাম্বার 1 আমরা ব্যবহার করব বা প্রেজেন্ট নাম্বার 1 ব্যবহার করা হয়। প্রেজেন্ট নাম্বার 1 গঠন করতে হলে সাবজেক্টের পরে আমাদের ভার্বের যে তিনটি রূপ আমি বলেছি, ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, এর মধ্যে ভার্বের যে ফার্স্ট ফর্ম, সেই ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1 ব্যবহার করা হয়। এবং এরপরে আমাদের অবজেক্ট অবজেক্ট বসে অবজেক্ট বসে অবজেক্ট যদি দরকার হয় তাহলে আমাদের অবজেক্ট বসে। আর যদি অবজেক্ট দরকার না হয় তাহলে অবজেক্ট প্রয়োজন নেই বা অবজেক্ট বসানো লাগবে না। এরপরে আমি আলোচনার শুরুতেই আমি বলেছি, এবং এই বেসিক ইংলিশ লার্নিং কোর্স বা বেসিক ইংলিশ কোর্সের শুরুতেই আমি আলোচনা করেছি যে টেন্স শেখার শত শত পদ্ধতি আছে। এর মধ্যে আমার আবিষ্কৃত যেটা সবচেয়ে সহজ পদ্ধতি, সেটা হলো সবচেয়ে সহজ এবং কার্যকর পদ্ধতি, সেটা হলো টেন্সের তালিকা পদ্ধতি বা টেন্সের চার্ট সিস্টেম। সো টেন্সের তালিকা পদ্ধতিতে আমাদের টেন্সটা বিস্তারিতভাবে বাংলা এবং ইংরেজি দুটাই আমরা সমানভাবে, দক্ষভাবে আমরা শিখতে পারি, জানতে পারি এবং বুঝতে পারি। তো সেই টেন্সের তালিকা পদ্ধতিতে এখানে প্রেজেন্ট নাম্বার 1 এর হ্যাঁ বোধক তালিকা দেখানো হয়েছে, যেটাকে বলছি প্রেজেন্ট নাম্বার 1 এর তালিকা 1। তো এই তালিকাতে 9টা বাক্য আছে, 9টা বাংলা আছে, তার পাশাপাশি 9টা ইংরেজি আছে। তো এর মধ্যে এই তালিকা বিস্তারিতভাবে আলোচিত হয়েছে আমার পূর্বের ক্লাসগুলোতে, যেটা আমি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে বা সিরিয়ালি দেখে আসার জন্য আমি আবারও বলছি। তো এখানে শুধুমাত্র যেহেতু রিভিশন বা রিভিউ করছি, সেই জন্য শুধু প্রথম বাক্যটি বা প্রথম সেন্টেন্সটি আমি শুধু আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। আর বিস্তারিতভাবে পূর্বের ক্লাসগুলোতে কিন্তু আলোচনা করা আছে। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সেই ক্লাসগুলো দেখার এবং বোঝার জন্য আমি আবার আহ্বান করছি। তো ১ নম্বর বাক্যটি ছিল যে আমি সেখানে যাই। আমি সেখানে যাই। তো আমি ইংরেজি আই, যাওয়া ইংরেজি হচ্ছে গো, আর সেখানে হচ্ছে দেয়ার। তাহলে আই গো দেয়ার। তো এটা ছিল আমাদের প্রেজেন্ট নাম্বার 1 এর তালিকা ১ এ, অর্থাৎ শুধু আমরা এখানে হ্যাঁ বোধক প্রেজেন্ট নাম্বার 1 এর হ্যাঁ বোধক বাক্যগুলো আমরা এখানে তালিকা আকারে বাংলাও পড়েছি, ইংরেজিও পড়েছি। এর মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রী কিংবা আগ্রহী শিক্ষার্থী সে কিন্তু প্রেজেন্ট নাম্বার 1টা
হ্যাঁ বোধক কিভাবে লিখতে হবে, বাংলাতে কিভাবে লিখতে হবে, ইংরেজিতে কিভাবে লিখতে হবে, সেটা কিন্তু সে বিস্তারিতভাবে শিখে নিতে এবং বুঝে নিতে সহজেই পারে। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। এখানে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট নাম্বার ওয়ান না বোধক কিভাবে করবো। আমরা একটু আগে দেখলাম হ্যাঁ বোধক, এখন বলা হচ্ছে না বোধক। তো বলা হয়েছে প্রেজেন্ট নাম্বার ওয়ানকে না বোধক করতে হলে সাবজেক্টের পরে অতিরিক্ত শব্দ হিসেবে ডু নট অথবা ডাজ নট বসাতে হবে এবং ভার্বের যে ফার্স্ট ফর্ম, সে ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান ব্যবহার করা হয় এবং এরপরে অবজেক্ট বসে। এরপরে দেখানো হয়েছে প্রেজেন্ট নাম্বার ওয়ানে না বোধকের তালিকা। একটু আগে ছিল হ্যাঁ বোধক, এখন হচ্ছে না বোধক, যেটাকে আমরা বলছি প্রেজেন্ট নাম্বার ওয়ানের তালিকা 2। এখানে 1 নম্বর বাক্যটা শুধু সংক্ষেপে বলছি, যেহেতু রিভিশন চলছে বা রিভিউ চলছে। তো আমাদের তালিকা 1 এ আমরা বলেছি আমি সেখানে যাই। আর এটা না বোধক, তাহলে এখানে হবে আমি সেখানে যাই না। আমি সেখানে যাই না। অর্থাৎ না বোধক না এসছে। তাহলে সেক্ষেত্রে আমি ইংরেজি আই। আর যেহেতু না বোধকে বলা হয়েছে যে অতিরিক্ত শব্দ আমাদের আনতে হবে, সে অতিরিক্ত শব্দ হচ্ছে ডু নট অথবা ডাজ নট। তো আই যেহেতু ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন হলে, যেটা পার্সনের ব্যাপারে প্রথম স্লাইডে বা প্রথম আলোচনাতেই বলেছি যে 3টি পার্সন আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো আই যেহেতু ফার্স্ট পারসন, তাহলে আই এর সাথে আমাদের অবশ্যই ডু নট দিতে হবে। তাহলে আই ডু নট, এরপরে আমাদের মেইন ভার্ব হচ্ছে গো, আর এরপর অবজেক্ট হচ্ছে দেয়ার। তাহলে আমি সেখানে যাই না, আই ডু নট গো দেয়ার। তো এই তালিকার বিস্তারিত আলোচনা আমার পূর্বের ক্লাসগুলোতে আছে, সেগুলো ক্লাসগুলো দেখে এসে তারপর আজকের ক্লাসটি করার জন্য আমি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি। প্রেজেন্ট নাম্বার ওয়ান বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক বাক্য আমরা কিভাবে প্রশ্নবোধক করতে পারি। এখানে বলা হয়েছে যে প্রেজেন্ট নাম্বার ওয়ানকে প্রশ্নবোধক করতে হলে সেন্টেন্স বা বাক্যের শুরুতে অতিরিক্ত শব্দ হিসেবে ডু অথবা ডাজ বসে এবং সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান ব্যবহার করা হয় এবং অবজেক্ট বসে। অবজেক্ট যদি প্রয়োজন হয় তাহলে আমরা অবজেক্ট দেব। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। তো এখানে প্রেজেন্ট নাম্বার ওয়ান এর তালিকা 3, অর্থাৎ প্রেজেন্ট নাম্বার ওয়ান এর প্রশ্নবোধকের তালিকা দেখানো হয়েছে, যেটাকে তালিকা 3 বলছি। এখানে আমাদের যে বাক্যগুলো আমরা প্রেজেন্ট নাম্বার ওয়ান এর তালিকা 1 এবং তালিকা 2 এ দেখেছি, ওই বাক্যগুলোই আমরা তালিকা 3 এ প্রশ্নবোধক করব, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বানাবো। তাহলে এখানে লেখা আছে, 1 নম্বরটা শুধু সংক্ষেপে বলছি, যেহেতু এটা রিভিশন বা রিভিউ হচ্ছে, যে আমি কি সেখানে যাই। তালিকা 1 এ ছিল আমি সেখানে যাই, আর এখানে তালিকা 3 এ বলছি আমরা আমি কি সেখানে যাই, অর্থাৎ কি এসছে প্রশ্নবোধক। তাহলে প্রশ্নবোধক করতে হলে একটু আগে বলছিলাম, নিয়মটা দেখিয়েছি আগের স্লাইডেই, সেটা হচ্ছে আমাদের অবশ্যই ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। তো আই যেহেতু ফার্স্ট পারসন, তাহলে অবশ্যই আমাদের এখানে ডু বসবে। তাহলে ডু আই গো দেয়ার, ডু আই গো দেয়ার। আর লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক কিন্তু বাংলাতেও দিতে হবে, ইংরেজিতেও দিতে হবে। এই বিষয়ে কিন্তু খুব সাবধান থাকতে হবে। অনেক ছাত্রছাত্রী কিন্তু কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে যায়। এভাবে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু পরীক্ষায় একেবারে শূন্য পাবে বা জিরো মার্কস তুমি কিন্তু পাবে। আমি কিন্তু আমার এই আলোচনার মাধ্যমে কিন্তু কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করার ব্যাপারে খুব সাবধান করছি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট নাম্বার ওয়ান প্রশ্নবোধক ও না বোধক। এখানে আমরা এর আগে দেখলাম শুধু প্রশ্নবোধক, আর এখানে বলা হচ্ছে যে প্রেজেন্ট নাম্বার ওয়ানকে প্রশ্নবোধক ও না বোধক, অর্থাৎ প্রশ্নবোধক করবো, না বোধক করবো। তাহলে কি করতে হবে? প্রেজেন্ট নাম্বার ওয়ানকে প্রশ্নবোধক এবং না বোধক করতে হলে সেন্টেন্সের শুরুতে অতিরিক্ত শব্দ হিসাবে ডু অথবা ডাজ এর পরে নট ব্যবহার করতে হবে বা নট বসে এবং সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান এর ব্যবহার করতে হবে এবং এরপরে যদি প্রয়োজন হয় আমরা অবজেক্ট দেব। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে যে এখানে অবশ্যই মনে রাখতে হবে নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে প্রেজেন্ট নাম্বার ওয়ান এর তালিকা 4, অর্থাৎ প্রেজেন্ট নাম্বার ওয়ান এর প্রশ্নবোধক ও না বোধক। অর্থাৎ আমরা প্রশ্নবোধক করবো, একই সাথে আমরা না বোধক করবো, যেটাকে ইংলিশে বলে নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন এখানে তালিকা 1 এ ছিল আমি সেখানে যাই, আর তালিকা 2 এ ছিল আমি সেখানে যাই না, আর তালিকা 3 এ ছিল আমি কি সেখানে যাই, আর তালিকা 4 এ এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে
আমি কি সেখানে যাই না, অর্থাৎ কিও আছে নাও আছে, অর্থাৎ প্রশ্নবোধকও করা হচ্ছে আবার না বোধকও করা হচ্ছে, দুইটা কিন্তু একসাথে হচ্ছে, এই জন্য এটা প্রশ্নবোধক না বোধক বা প্রশ্নবোধক ও না বোধক। তাহলে সেক্ষেত্রে প্রশ্নবোধক করতে হলে তো আমাদের অবশ্যই ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। আর আগেও বলেছি আমি যেহেতু ফার্স্ট পার্সন, মানে আইটা ফার্স্ট পার্সন, তাহলে আমাদের অবশ্যই ডু হবে। তাহলে ডু আই, তারপরে নট হবে, নটটা পরে যাবে কারণ আইটা হলো প্রোনাউন, নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে, এটাও একটা আগের স্লাইডেই এইমাত্র আলোচনা করলাম। তাহলে ডু আই নট গো দেয়ার, আর প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। তাহলে আমি কি সেখানে যাই না, ডু আই নট গো দেয়ার, আর কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কিন্তু কোনোভাবেই ভুলে দেওয়া চলবে না। এটা ছিল আমাদের তাহলে প্রেজেন্ট নাম্বার ওয়ানের চারটা তালিকা আমরা বিস্তারিতভাবে বাংলা সহ ইংরেজি কিন্তু আমরা আলোচনা করে আমি কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং শিখিয়ে দিয়েছি। এর পরের আলোচনাটা ছিল প্রেজেন্ট নাম্বার টু, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট নাম্বার টু, সেটারও একটু রিভিশন করছি, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট নাম্বার টু। এখানে প্রেজেন্ট নাম্বার টু এর সংজ্ঞা দেওয়া হয়েছে যে ইংরেজিতে কোনো কাজ বর্তমানকালে চলছে বা হচ্ছে। প্রেজেন্ট নাম্বার ওয়ানে ছিল বর্তমানকালে সাধারণত হয় বা চলে, সাধারণত হয় বা চলে বা ঘটে। আর এখানে কোনো কাজ বর্তমানে চলছে, হচ্ছে বা ঘটছে এমন বোঝাবে। তাহলে এমন কথাগুলো বা এমন কাজগুলো বোঝাতে গেলে আমাদের ইংলিশে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ইংলিশ গ্রামারে অবশ্যই প্রেজেন্ট নাম্বার টু ব্যবহার করতে হবে। এখন প্রেজেন্ট নাম্বার টু গঠন কি, প্রেজেন্ট নাম্বার টু গঠন সেটা এখানে দেওয়া হয়েছে যে প্রেজেন্ট নাম্বার টু গঠন করতে হলে সাবজেক্টের পরে অবশ্যই আমাদের এম ইজ আর ব্যবহার করতে হবে, এবং ভার্বের যে ফার্স্ট ফর্ম, এক নম্বর যে ফর্ম, সেই ফর্মের সাথে অবশ্যই আইএনজি আমাদের যোগ করতে হবে, এবং এরপরে আমাদের অবজেক্ট ব্যবহার করতে হবে। যদি অবজেক্ট দরকার হয় তাহলে আমরা অবজেক্ট ব্যবহার করতে পারবো, আর অবজেক্ট দরকার না হলে অবজেক্ট ব্যবহার করতে হবে না। এখানে তারপর প্রেজেন্ট নাম্বার টু এর হা বোধকের তালিকা, অর্থাৎ প্রেজেন্ট নাম্বার টু এর তালিকা এক এখানে দেখানো হয়েছে। তো এখানে আমাদের প্রেজেন্ট নাম্বার ওয়ানে ছিল আমি সেখানে যাই, আর প্রেজেন্ট নাম্বার টু তে হবে আমি সেখানে যাচ্ছি, অর্থাৎ যাইটা হয়ে যাবে যাচ্ছি, মানে চলছে বা হচ্ছে বা ঘটছে, এরকম এরকম একটি কথা আমাদের প্রকাশ করতে হবে যে কাজটা হচ্ছে বা চলছে বা ঘটছে। তাহলে যাই থেকে হয়েছে যাচ্ছি। তাহলে প্রেজেন্ট নাম্বার টু তে আমাদের ইংলিশটা যদি করতে হয় তাহলে আই তো দিতেই হবে, এরপরে আমরা জানি যে আই এর সাথে আমাদের অতিরিক্ত শব্দ হিসেবে এম ব্যবহার করতে হবে যেহেতু প্রেজেন্ট নাম্বার টু। তাহলে আই এম, আর এরপরে মেইন ভার্ব হচ্ছে গো, সেই গো এর সাথে আইএনজি দিতে হবে। তাহলে আই এম গোয়িং, আর সেখানে ইংরেজি হচ্ছে দেয়ার। তাহলে আমি সেখানে যাচ্ছি, আই এম গোয়িং দেয়ার। তো এটা যেহেতু রিভিশন ক্লাস বা রিভিউ ক্লাস, সেই জন্য বিস্তারিত তালিকার আলোচনায় যাচ্ছি না। আমার যে পূর্ববর্তী যে ক্লাসগুলো আছে, পূর্বের যে ক্লাসগুলো আছে সেগুলো দেখে তালিকাগুলো আরো বিস্তারিতভাবে জেনে এবং বুঝে নেওয়ার জন্য আমি আবারও সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট নাম্বার টু না বোধক, আমরা এর আগে দেখলাম হা বোধক, এখন দেখছি প্রেজেন্ট নাম্বার টু এর না বোধক কিভাবে করতে হবে। প্রেজেন্ট নাম্বার টু কে না বোধক করতে হলে সাবজেক্টের পরে এম ইজ আর বসে এবং তারপর নট বসে, এবং ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যোগ করতে হয় এবং অবজেক্ট বসে। প্রেজেন্ট নাম্বার টু না বোধক অর্থাৎ তালিকা দুই, আমরা প্রেজেন্ট নাম্বার টু এর তালিকা এক দেখেছি যেখানে হা বোধক ছিল, আর এখন আমরা দেখবো প্রেজেন্ট নাম্বার টু এর না বোধক বা তালিকা দুই। ওখানে প্রেজেন্ট নাম্বার টু এর তালিকা একে ছিল যে আমি সেখানে যাচ্ছি, আর এখন হবে আমি সেখানে যাচ্ছি না, আমি সেখানে যাচ্ছি না, না বোধক করার জন্য না এসছে। তাহলে এটা ইংলিশটা কেমন হচ্ছে সেটা দেখতে হবে। সেটা হচ্ছে আই, তারপর যেহেতু প্রেজেন্ট নাম্বার টু এর তালিকা একে আমরা দেখেছি এম তো দিতেই হবে, তাহলে এম এর পরে আমাদের অবশ্যই এখানে যেহেতু না বোধক তাহলে নট ব্যবহার করতে হবে। তাহলে আই এম নট, আর গো প্রেজেন্ট নাম্বার টু মানে ভার্বের সাথে আইএনজি দিতেই হবে। তাহলে মেইন ভার্ব হচ্ছে গো, সেই মেইন ভার্ব গো এর সাথে অবশ্যই আইএনজি দিতে হবে। তাহলে আই এম নট গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি না। এই তালিকারও বিস্তারিত আমার পূর্বের ক্লাসে আলোচনা করা আছে। তো সেই আলোচনাটা ভালোভাবে দেখে বুঝে তারপর আজকের ক্লাসটা করার জন্য আমি আবারও সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট নাম্বার টু প্রশ্নবোধক। প্রেজেন্ট নাম্বার টু কে প্রশ্নবোধক করতে হলে সেন্টেন্সের শুরুতে এম ইজ আর বসে, অর্থাৎ আমরা এম অথবা ইজ অথবা আর ব্যবহার করব এবং এরপরে সাবজেক্ট বসে এবং তারপর তারপর ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যোগ করতে হয় এবং অবজেক্ট বসে। প্রেজেন্ট নাম্বার টু প্রশ্নবোধক তালিকা 3। তো আমরা প্রেজেন্ট নাম্বার ওয়ানের 4টা তালিকা আমরা দেখেছি, প্রেজেন্ট নাম্বার টু এরও আমরা তালিকা 1, 2 দেখেছি, এখন হচ্ছে তালিকা 3 যেখানে প্রেজেন্ট নাম্বার টু কে প্রশ্নবোধক কিভাবে করতে হবে সেটা বিস্তারিতভাবে কিন্তু বাংলা এবং ইংরেজি আলোচনা করা আছে। তো যেহেতু রিভিশন ক্লাস বা রিভিউ ক্লাস সেই জন্য শুধু প্রথমটাই বলছি। এখানে লেখা আছে যে আমি কি সেখানে যাচ্ছি। প্রেজেন্ট নাম্বার টু এর তালিকা 1 ছিল আমি সেখানে যাচ্ছি, আর এখানে বলা হচ্ছে আমি কি সেখানে যাচ্ছি, অর্থাৎ কি কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে। তাহলে প্রশ্নবোধক করতে হলে একটু আগে স্লাইডে আমি দেখালাম যে আমাদের অবশ্যই এম ইজ আর তো প্রেজেন্ট টুতে ব্যবহার করতেই হবে, কিন্তু এটা বাক্যের শুরুতে আনতে হবে, বাক্যের শুরুতে বসাতে হবে। তাহলে কি হবে, তাহলে আমাদের অবশ্যই এম তারপরে আই, এম আই, তারপর যে গো সেই গো এর সাথে অবশ্যই আইএনজি দিতে হবে, কারণ একটু আগে বলছিলাম যে প্রেজেন্ট নাম্বার টু মানে ভার্বের সাথে অবশ্যই মেইন ভার্বের সাথে অবশ্যই আইএনজি দিতে হবে। তাহলে মেইন ভার্ব যেহেতু গো, সেই গো এর সাথে আমাদের অবশ্যই আইএনজি দিতে হবে। তাহলে এম আই গোয়িং দেয়ার, আমি কি সেখানে যাচ্ছি, এম আই গোয়িং দেয়ার। প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট নাম্বার টু প্রশ্নবোধক না বোধক, অর্থাৎ এখানে আমাদের প্রশ্নবোধক এবং না বোধক দুইটা একসাথে করতে হবে। তো সেটা কিভাবে করতে হবে সেই নিয়মটা বা রুল এখানে লেখা আছে যে প্রেজেন্ট নাম্বার টু কে প্রশ্নবোধক না বোধক করতে হলে সেন্টেন্সের শুরুতেই এম ইজ আর এর পর নট বসে এবং তারপরে সাবজেক্ট বসে এবং তারপর ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যোগ করতে হয় এবং অবজেক্ট বসে। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে, যেটা প্রেজেন্ট নাম্বার ওয়ানেও আমরা প্রশ্নবোধক ও না বোধকের সময় বলেছি, ওই একই নিয়ম এখানে প্রেজেন্ট নাম্বার টুতেও প্রশ্নবোধক ও না বোধক এটা মনে রাখতে হবে যে নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। আমি আমার পরবর্তী আলোচনায় যাচ্ছি। প্রেজেন্ট নাম্বার টু প্রশ্নবোধক না বোধক তালিকা 4। এখানে আমাদের প্রেজেন্ট নাম্বার টুতে আমরা প্রশ্নবোধক করব সাথে না বোধক করব, দুইটা একসাথে করব। তাহলে এখানে লেখা আছে যে আমি কি সেখানে যাচ্ছি না, আমি কি সেখানে যাচ্ছি না, অর্থাৎ কিও আছে নাও আছে, দুইটা কিন্তু একসাথে হচ্ছে প্রেজেন্ট নাম্বার টুতে। তাহলে আমাদের ইংলিশ করতে হলে আমাদের শুরুতে যেহেতু প্রশ্নবোধক, তাহলে তো এমটাকে তো সামনে আনতেই হবে, এম ইজারটাকে অবশ্যই শুরুতে বসাতে হবে, এটি একটু আগেই আমাদের নিয়মে আমি দেখালাম। তাহলে এম তারপরে আই, আই যেহেতু প্রোনাউন তাহলে নটটা পরে বসবে, তাহলে এম আই নট, আর মেইন ভার্ব গো তার সাথে অবশ্যই আইএনজি হবে, তাহলে এম আই নট গোয়িং দেয়ার, এম আই নট গোয়িং দেয়ার, আমি কি সেখানে যাচ্ছি না, এম আই নট গোয়িং দেয়ার। প্রশ্নবোধক চিহ্ন আমাদের অবশ্যই দিতে হবে, কোশ্চেন মার্কটা আমাদের অবশ্যই দিতে হবে। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার আহ, মূল অংশ বা নতুন অংশ সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট নাম্বার 3। এটা আজকে আমাদের মূল আলোচনা বা নতুন আলোচনা। আমি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের খুবই সিরিয়াস হয়ে এবং খুব মনোযোগের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা সংক্ষেপে প্রেজেন্ট নাম্বার 3 এটা ভালোভাবে দেখার জন্য এবং বোঝার জন্য বলছি। তো এখানে আমাদের প্রেজেন্ট নাম্বার 3 এর সংজ্ঞা দেওয়া হয়েছে যে আমরা প্রেজেন্ট নাম্বার 3 কখন ব্যবহার করব। এখানে লেখা আছে যে ইংরেজিতে কোনো কাজ বর্তমান কালে চলেছে বা হয়েছে এমন বোঝাতে প্রেজেন্ট নাম্বার 3 ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো কাজ চলেছে বা হয়েছে, এই ছ কথাটা অবশ্যই থাকবে। কোনো কাজ হয়েছে মানে হয়ে গিয়েছে অথবা চলেছে, কোনো কাজটা শেষ এই মাত্র চলেছে বা হয়েছে, এমন বোঝাতে গেলে আমরা এমন কাজ বোঝাতে গেলে আমরা অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ইংলিশ গ্রামারে আমরা অবশ্যই প্রেজেন্ট নাম্বার 3
প্রেজেন্ট নাম্বার 3 ব্যবহার করব। এখন প্রেজেন্ট নাম্বার 3 গঠন হলো, প্রেজেন্ট নাম্বার 3 গঠন করতে হলে সাবজেক্ট এর পরে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে। আমাদের প্রেজেন্ট নাম্বার 3 গঠন করতে হলে আমি আবারও বলছি, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ এটা আমাদের ব্যবহার করতে হবে, হ্যাভ অথবা হ্যাজ বসে। এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্ব 3 বসাতে হয়। অর্থাৎ আমাদের ভার্বের যে ৩টা রূপ আছে, যেটা আমি আমার টেন্সের আলোচনার প্রথম স্লাইডেই আমি দেখিয়েছি যে ভার্বের ৩টি রূপ আছে বা ভার্বের ৩টি ফর্ম আছে। সেটার মধ্যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফর্ম, অর্থাৎ এই থার্ড ফর্মটা আছে, সেই থার্ড ফর্ম আমাদের প্রেজেন্ট 3 তে ব্যবহার করতে হবে। এবং এরপরে আমাদের অবজেক্ট বসে। এটা সহজে মনে রাখার জন্য আমি কিছু সবসময় শর্টকাট টেকনিক আমি আলোচনা করে থাকি। সেটা হচ্ছে প্রেজেন্ট নাম্বার 3 তে যেহেতু প্রেজেন্ট 3, তাহলে ভার্বেরও 3 হবে। অর্থাৎ প্রেজেন্ট 3 মানে ভার্বের 3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। এখানে কিন্তু অন্য কোনো ফর্ম ব্যবহার করা যাবে না। আমাদের অবশ্যই ভার্বের থার্ড ফর্ম এটাই ব্যবহার করতে হবে। আমি আমার পরবর্তী আলোচনায় যাচ্ছি। প্রেজেন্ট নাম্বার 3 হ্যাঁ বোধক তালিকা 1। এখানে আমাদের ৯টা বাক্য, যেটা প্রেজেন্ট নাম্বার 1 এবং প্রেজেন্ট নাম্বার 2 তেও বাংলা এবং ইংরেজিতে দেখানো হয়েছে, ওই বাক্যগুলোই তুলনামূলকভাবে আলোচনা করার জন্য বা কম্পারেটিভ স্টাডি করার জন্য বা কম্পেয়ার করে বা তুলনা করে বোঝার জন্য ওই একই বাক্য প্রেজেন্ট নাম্বার 3 তে কেমন হবে, বাংলাতে কেমন হবে, ইংরেজিতে কেমন হবে, সেটা বিস্তারিতভাবে আমি এখানে তালিকা পদ্ধতিতে আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। প্রেজেন্ট নাম্বার 1 এ ছিল, তালিকা 1 এ ছিল আমি সেখানে যাই। প্রেজেন্ট নাম্বার 2 তে তালিকা 1 এ ছিল যে আমি সেখানে যাচ্ছি। আর প্রেজেন্ট নাম্বার 3 তে এটা হবে আমি সেখানে গিয়েছি। একটু আগে বলছিলাম যে প্রেজেন্ট নাম্বার 3 তে কথাটা থাকবে। এই যে গিয়েছি, লিখেছি, করেছি, এসেছি, দেখেছো, বলেছো, এঁকেছো, এরকম কথাটা আমাদের অবশ্যই প্রেজেন্ট নাম্বার 3 তে বাংলাতে আমাদের অবশ্যই থাকতে হবে। আর এরকম যখন থাকবে তখনই আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট নাম্বার 3 তেই আমাদের টেন্স অনুযায়ী করতে হবে। তাহলে আমি সেখানে গিয়েছি, এটার ইংলিশটা হবে সাবজেক্ট আই তো অবশ্যই বলবে। আর আই এর সাথে আমাদের অবশ্যই হ্যাভ হবে, যেহেতু প্রেজেন্ট নাম্বার 3 তে অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে আই এর সাথে আমাদের অবশ্যই হ্যাভ হবে। আর এখানে মেইন ভার্ব অবশ্যই ভার্বের থার্ড ফর্ম হবে। একটু আগে বলছিলাম যে প্রেজেন্ট 3, অর্থাৎ প্রেজেন্ট 3 তার মানে হলো ভার্ব 3, ভার্বের থার্ড ফর্ম। তাহলে গোটা হয়ে যাবে গন, গো, ওয়েন্ট, গন, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। তাহলে আই হ্যাভ গন দেয়ার, আই হ্যাভ গন দেয়ার, আমি সেখানে গিয়েছি, আই হ্যাভ গন দেয়ার। এরপরে আমাদের 2 নম্বর বাক্য লেখা আছে যে আমরা এটা লিখেছি। আমি কম্পেয়ার করার জন্য বা তুলনা করার জন্য প্রেজেন্ট 1 বা প্রেজেন্ট 2 এর কি ছিল সেটাও মনে করিয়ে দিচ্ছি। যে প্রেজেন্ট 1 এ ছিল যে আমরা এটা লিখি। প্রেজেন্ট 2 তে ছিল আমরা এটা লিখছি, মানে চলছে। প্রেজেন্ট 3 তে হয়েছে যে আমরা এটা লিখেছি, অর্থাৎ এই এসে গেছে, মানে কাজটা এইমাত্র হয়ে গেছে। তাহলে আমরা এটা লিখেছি। এটা ইংলিশটা হলো আমরা ইংরেজি অবশ্যই উই এর সাথে আমাদের অবশ্যই হ্যাভ বসবে। তাহলে উই হ্যাভ। আর আমাদের রাইট এর থার্ড ফর্ম হবে, অর্থাৎ রাইট রোট রিটেন। তাহলে উই হ্যাভ রিটেন ইট। 3 নম্বর বাক্য, এখানে লেখা আছে যে তুমি ছবিটি এঁকেছো, তুমি ছবিটি এঁকেছো। এখানেও কিন্তু বা ছো আছে। তো এখানে আমাদের প্রেজেন্ট নাম্বার 1 এ কি ছিল সেটা মনে করিয়ে দিচ্ছি। প্রেজেন্ট নাম্বার 1 এ ছিল তুমি ছবিটি আঁকো। প্রেজেন্ট নাম্বার 2 তে ছিল তুমি ছবিটি আঁকছো, মানে চলছে, তুমি ছবিটি এখন আঁকছো। আর এখানে প্রেজেন্ট 3 তে এখানে পরিবর্তনটা অবশ্যই খেয়াল করতে হবে। এটা হচ্ছে তুমি ছবিটি এঁকেছো, এখানে কিন্তু এসছে, এঁকেছো, ওকার ছো, অর্থাৎ তোমার ছবি আঁকার কাজটি এইমাত্র শেষ হয়েছে বা এইমাত্র ছবি আঁকাটা হয়ে গেছে। তাহলে তুমি ছবিটি এঁকেছো। এটা ইংলিশটা বা ইংরেজিটা কি হবে সেটাও দেখার দরকার আছে। তাহলে তুমি ইংরেজি ইউ, আর ইউ এর সাথে আমাদের অবশ্যই হ্যাভ হবে। তাহলে ইউ হ্যাভ। আর ড্র এর থার্ড ফর্ম হবে, তাহলে ড্রিউ, ড্রন। তাহলে ইউ হ্যাভ ড্রন দ্য পিকচার, ইউ হ্যাভ ড্রন দ্য পিকচার। 4 নম্বর বাক্য, তোমরা এটা জেনেছো।
প্রেজেন্ট নাম্বার ওয়ানে ছিল তোমরা এটা জানো, প্রেজেন্ট নাম্বার টুতে ছিল তোমরা এটা জানছো, আর প্রেজেন্ট নাম্বার থ্রিতে হলো তোমরা এটা জেনেছো। অর্থাৎ এখানেও কিন্তু আমরা ছো বা ছয় ছয়ের ব্যবহার কিন্তু বাংলাতে দেখতে পাচ্ছি। তাহলে এটার ইংলিশটা কি হবে সেটা দেখা দরকার। এখানে আমাদের ইংলিশে তুমি এবং তোমরা দুইটাই ইউ, এটা প্রেজেন্ট নাম্বার ওয়ানের আলোচনাতে আমি বলেছি। তাহলে ইউ, আর ইউ এর সাথে অবশ্যই হ্যাভ হবে, তাহলে ইউ হ্যাভ। আর নো এর থার্ড ফর্ম হবে নো নিউ নোন, নো নিউ নোন, তাহলে ইউ হ্যাভ নোন ইট, ইউ হ্যাভ নোন ইট, তোমরা এটা জেনেছো, ইউ হ্যাভ নোন ইট। ৫ নম্বর বাক্য যে তারা আমাকে ডেকেছে। প্রেজেন্ট নাম্বার ওয়ানে ছিল তারা আমাকে ডাকে, প্রেজেন্ট নাম্বার টুতে ছিল তারা আমাকে ডাকছে, তারা আমাকে ডাকছে মানে এখন ডাকছে। আর প্রেজেন্ট নাম্বার থ্রিতে এটা পরিবর্তন হয়ে হবে যে তারা আমাকে ডেকেছে। তো এখানে কিন্তু ছয় ব্যবহার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাকে ডেকেছে। এটার ইংলিশটা কি হবে সেটাও আমাদের দেখতে হবে। তারা ইংরেজি হচ্ছে দে, দের সাথে আমাদের অবশ্যই হ্যাভ হবে, তাহলে দে হ্যাভ। আর কলের থার্ড ফর্ম কল, কলড, কলড, অর্থাৎ ইডি ইডি যোগ হবে, তাহলে দে হ্যাভ কলড মি, দে হ্যাভ কলড মি। ৬ নম্বর বাক্য সে এটা দেখেছে, সে এটা দেখেছে। প্রেজেন্ট নাম্বার ওয়ানে ছিল সে এটা দেখে, মানে সাধারণত সে এটা দেখে। প্রেজেন্ট নাম্বার টুতে ছিল সে এটা দেখছে, মানে এখন 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 দেখছে। আর প্রেজেন্ট নাম্বার থ্রিতে দেখা দেখা যাচ্ছে যেটা হয়েছে সে এটা দেখেছে, অর্থাৎ তার দেখার কাজটা হয়ে গেছে। অর্থাৎ ছয়ের ব্যবহার কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে সে এটা দেখেছে। এটার ইংলিশটা কি হবে সেটা আমরা দেখি। হি, হি এর সাথে আমাদের অবশ্যই হ্যাজ হবে, এটা খেয়াল করতে হবে যে পার্সনের ব্যাপারে আগেও বলেছি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, আমাদের তিনটা পার্সনই কিন্তু এই তালিকাতে, আমার টেন্সের তালিকাতে ধারাবাহিকভাবে কিন্তু সিরিয়ালি কিন্তু আছে। প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে পাঁচ থেকে ৯ পর্যন্ত কিন্তু যে সাবজেক্ট বা কর্তাগুলো আছে এরা কিন্তু থার্ড পার্সন। তো এই থার্ড পার্সনের মধ্যে যদি একজনকে বোঝায়, সেটা একটা ব্যক্তি হতে পারে, একটা বস্তু হতে পারে, একটা স্থান হতে পারে, একজনকে বোঝালে সেটা থার্ড পার্সন একবচন বা থার্ড পার্সন সিঙ্গুলার। তো থার্ড পার্সন সিঙ্গুলার হলেই আমাদের প্রেজেন্ট নাম্বার থ্রিতে আমাদের অবশ্যই হ্যাজ, হ্যাজ ব্যবহার করতে হবে। আমাদের কিন্তু এখানে হ্যাভ ব্যবহার করা যাবে না। তাহলে হি হ্যাজ সিন ইট, সে এটা দেখেছে, হি হ্যাজ সিন ইট, অর্থাৎ সি স সিন, সি স সিন, হি হ্যাজ সিন ইট, সে এটা দেখেছে, হি হ্যাজ সিন ইট। তারপর ৭ নম্বর বাক্য রহিম গাড়িটি চালিয়েছে। প্রেজেন্ট নাম্বার ওয়ানে ছিল রহিম গাড়িটি চালায়, মানে সাধারণত চালায়। প্রেজেন্ট নাম্বার টুতে ছিল রহিম গাড়িটি চালাচ্ছে, মানে এখন এখন চালাচ্ছে। আর প্রেজেন্ট নাম্বার থ্রিতে এখানে দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে যে রহিম গাড়িটি চালিয়েছে, অর্থাৎ ছয়ের ব্যবহার কিন্তু এখানেও দেখা যাচ্ছে চালিয়েছে, অর্থাৎ এই এই মাত্র সে গাড়িটি চালিয়েছে। তারপরে ইংলিশটা এখানে দেখতেই পাচ্ছ, এখানে তালিকাতে লেখা আছে রহিম, রহিমও যে হি বা শি এর মতো থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন একজনকেই বোঝাচ্ছে। তাহলে এখানেও রহিমের সাথে হি এর সাথে যেমন হ্যাজ হয়েছে, তাহলে রহিমের সাথেও এখানে হ্যাজ হবে। তাহলে রহিম হ্যাজ ড্রাইভ ড্রোভ ড্রিভেন, ড্রাইভ ড্রোভ ড্রিভেন, অর্থাৎ ড্রাইভের থার্ড ফর্ম হচ্ছে ড্রিভেন, তাহলে রহিম হ্যাজ ড্রিভেন দ্য কার। আর এখানে ৮ নম্বর বাক্য রহিম ও করিম গাড়িটি চালিয়েছে। এখানেও প্রেজেন্ট নাম্বার ওয়ানে ছিল রহিম ও করিম গাড়িটি চালায়, মানে সাধারণত গাড়িটা তারা চালায়। প্রেজেন্ট টুতে ছিল রহিম ও করিম গাড়িটি চালাচ্ছে, মানে হচ্ছে, চলছে, চালাচ্ছে। আর প্রেজেন্ট নাম্বার থ্রিতে বলা আছে রহিম ও করিম গাড়িটি চালিয়েছে, অর্থাৎ তাদের চালানোটা শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ ছয়ের ব্যবহার কিন্তু এখানে আবারও দেখা যাচ্ছে। তো এখন আমাদের যেহেতু রহিম একজন ছিল তাহলে আমরা হ্যাজ দিয়েছি, কিন্তু যখনই দুইজন বা তার বেশি হয়ে যাচ্ছে তখন সেটা কিন্তু আমাদের থার্ড পার্সন প্লুরাল হয়ে যাচ্ছে, থার্ড পার্সন বহুবচন হয়ে যাচ্ছে। তো দুইজন বা তার বেশি হলে থার্ড পার্সন বহুবচন হয়ে যাচ্ছে। সে কারণে রহিম অ্যান্ড করিম এখানে কিন্তু আর হ্যাজ ব্যবহার করা যাবে না, আমাদের অবশ্যই হ্যাভ ব্যবহার করতে হবে। তাহলে রহিম অ্যান্ড করিম হ্যাভ হ্যাভ ড্রিভেন দ্য কার, অথবা রহিম অ্যান্ড করিম হ্যাভ ড্রাইভেন দ্য কার, ড্রাইভ ড্রোভ ড্রাইভেন অথবা ড্রাইভ ড্রোভ ড্রিভেন। তো এখানে আমাদের যেহেতু দুইজন অর্থাৎ প্লুরাল হয়ে গেছে তাহলে আমাদের অবশ্যই হ্যাভ, এখানে হ্যাভ ব্যবহার করতে হবে। তাহলে রহিম অ্যান্ড করিম হ্যাভ
ড্রিভেন দ্য কার। আর 9 নম্বর বাক্য, ইহা এটা বলেছে। প্রেজেন্ট নাম্বার ওয়ানে ছিল ইহা এটা বলে, প্রেজেন্ট নাম্বার টুতে ছিল ইহা এটা বলছে, মানে বর্তমানে বলছে। আর এখানে বলা হচ্ছে যে ইহা এটা বলেছে, অর্থাৎ ছে ছয়ের ব্যবহার এখানেও দেখা যাচ্ছে, অর্থাৎ তার ইহার এটা বলার কিন্তু হয়ে গেছে, বলা কিন্তু হয়ে গিয়েছে। তাহলে এখানে আমাদের ইটটাও কিন্তু ওই যে আমাদের হি অথবা শি এর মতো কিংবা রহিমের মতো একজন, অর্থাৎ একটাকেই বোঝাচ্ছে, তাহলে এটাও থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাদের অবশ্যই হ্যাজ ব্যবহার করতে হবে। সেটা আমরা যে হি এর ক্ষেত্রেও হ্যাজ দেখেছি, যে কোনো একজনের নাম, সেটা ব্যক্তির নাম হোক, বস্তুর নাম হোক, কিংবা কোনো স্থানের নাম হোক, সেটাও যদি একটা একটা নাম হয় তাহলে সেটাও থার্ড পারসন সিঙ্গুলার, সেখানেও আমরা হ্যাজের ব্যবহার দেখেছি। ইটের ক্ষেত্রে যেহেতু একটি মাত্র বস্তু বা একটি মাত্র জিনিস, তাহলে এখানেও আমাদের হ্যাজের ব্যবহারই করতে হবে, কারণ ইটটাও থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে ইট হ্যাজ। আর সে সেইড, SAID, তাহলে ইট হ্যাজ সেইড দিস, ইহা এটা বলেছে, ইট হ্যাজ সেইড দিস। তো আমি আশা করি আমরা সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীরা প্রেজেন্ট নাম্বার 3 হ্যাঁ বোধক কিভাবে বাংলা এবং ইংরেজি লিখতে হয়, কিভাবে বাংলা এবং ইংরেজি করতে হয়, সেটা তারা সবাই ভালোভাবে জানতে এবং বুঝতে পেরেছ। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট নাম্বার 3 না বোধক। প্রেজেন্ট নাম্বার 3 না বোধক। প্রেজেন্ট নাম্বার 3 কে না বোধক করতে হলে, সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ বসে, যেটা আমরা তালিকা একেও দেখেছি। সাবজেক্টের পরে প্রেজেন্ট নাম্বার 3 তে হ্যাভ অথবা হ্যাজ বসে এবং তারপর নট বসে। অর্থাৎ নাবোধক করতে হলে, প্রেজেন্ট নাম্বার 3 কে নাবোধক করতে হলে হ্যাভ অথবা হ্যাজ এর পরে আমাদের নট বসাতে হবে। এবং এরপরে অবশ্যই প্রেজেন্ট নাম্বার 3 মানে হলো ভার্বের 3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। তাহলে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ V3 বসে বা বসাতে হয়। এবং এরপরে অবজেক্ট বসে। যদি অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্ট ব্যবহার করব, আর অবজেক্ট যদি না থাকে তাহলে অবজেক্ট প্রয়োজন নেই বা অবজেক্ট ব্যবহার করা লাগবে না। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট নাম্বার 3 না বোধক। প্রেজেন্ট নাম্বার 3 না বোধক, তালিকা 2। এখানে আমরা প্রেজেন্ট নাম্বার 3 একটু আগেই তালিকা 1 অর্থাৎ হ্যাঁ বোধক তালিকা আমরা আলোচনা করেছি। তো এখন সেই প্রেজেন্ট নাম্বার 3 হ্যাঁ বোধক থেকে না বোধক কিভাবে হবে, বাংলায় কেমন হবে, ইংরেজিতে কেমন হবে, সেটা বিস্তারিতভাবে আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি। বাংলাতে প্রেজেন্ট নাম্বার 3 না বোধক বাংলাতে দুই ভাবে লেখা যায়, বা দুই ভাবে না বোধকটা প্রেজেন্ট নাম্বার 3 তে বাংলাতে দুই ভাবে লেখা যায় বা দুই ভাবে করা যায়। যেমন এখানে ছিল যে আমি সেখানে গিয়েছি, প্রেজেন্ট নাম্বার 3 এর তালিকা একে ছিল আমি সেখানে গিয়েছি। আর এখানে না বোধকটা আমরা বলতে পারি যে আমি সেখানে যাইনি অথবা আমি সেখানে যাই নাই। এখানে আমি সেখানে যাইনি অথবা আমি সেখানে যাই নাই, অর্থাৎ প্রেজেন্ট নাম্বার 3 না বোধক করতে হলে আমরা নি ব্যবহার করতে পারি অথবা নাই ব্যবহার করতে পারি। দুইটি ঠিক আছে, যে কোনো একটা লিখলেই চলবে। তাহলে আমি সেখানে যাইনি অথবা আমি সেখানে যাই নাই। তা দুইটারই ইংরেজি হবে আই হ্যাভ, তারপর যেহেতু না বোধক করছি তাহলে আমাদের অবশ্যই নট বসবে। তাহলে আই হ্যাভ নট। প্রেজেন্ট 3 মানে হলো ভার্বের থার্ড ফর্ম, তাহলে গো ওয়েন গন, তাহলে আই হ্যাভ নট গন দেয়ার, আমি সেখানে যাইনি অথবা আমি সেখানে যাই নাই, আই হ্যাভ নট গন দেয়ার। 2 নম্বর বাক্য, আমরা এটা লিখিনি অথবা আমরা এটা লিখি নাই। তালিকা একে কি ছিল সেটা মনে করিয়ে দিচ্ছি, ওখানে ছিল আমরা এটা লিখেছি। তো লিখেছিটা আমাদের না বোধকে হয় লিখিনি অথবা লিখি নাই। এখানে কিন্তু আমি একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে বলতে চাই যে প্রেজেন্ট নাম্বার 3 না বোধক কিন্তু তালিকা একের সাথে, অর্থাৎ প্রেজেন্ট নাম্বার 3 হ্যাঁ বোধকের সাথে না বোধকের কিন্তু তেমন কোনো মিল নেই, সুতরাং অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে প্রেজেন্ট নাম্বার 3 না বোধকে আমাদের নি অথবা নাই ব্যবহার করে কিন্তু আমাদের না বোধক করতে হবে। এখানে কিন্তু প্রেজেন্ট নাম্বার 3 তালিকা একের সাথে মিল করে আমাদের না বোধক লেখা যাবে না, কারণ ওভাবে আমরা কিন্তু কথা বলি না বা ওভাবে কিন্তু আমরা লিখি না।
তাহলে আমাদের নি অথবা নাই অবশ্যই ব্যবহার করতে হবে প্রেজেন্ট নাম্বার থ্রি না বোধক যখন আমরা বাংলা বলবো। তাহলে আমরা এটা লিখিনি অথবা লিখি নাই, তাহলে আমাদের ইংলিশটা হচ্ছে উই, তারপরে হ্যাভ ব্যবহার করতে হবে, এটা তালিকা একেও দেখানো হয়েছে। আর না বোধক করার জন্য নট, তাহলে উই হ্যাভ নট। রাইটের থার্ড ফর্ম রাইট রোট রিটেন, তাহলে উই হ্যাভ নট রিটেন ইট। 3 নম্বর বাক্য, তুমি ছবিটি আঁকোনি অথবা আঁকো নাই। ওখানে ছিল প্রেজেন্ট নাম্বার থ্রি তালিকা একে ছিল তুমি ছবিটি এঁকেছো। তো যেটা বললাম যে ওটার সাথে মিল করে আমরা কোনো না যোগ করলে কিন্তু হবে না, এখানে নি অথবা নাই যুক্ত করতে হবে। তাহলে তুমি ছবিটি আঁকোনি অথবা তুমি ছবিটি আঁকো নাই। আঁকো নি অথবা আঁকো নাই, নি অথবা নাই ব্যবহার করে আমাদের কিন্তু প্রেজেন্ট নাম্বার থ্রি না বোধক অবশ্যই করতে হবে। তাহলে ইংলিশটা হচ্ছে ইউ হ্যাভ নট, হ্যাভ এর পরে নট হবে, আর ড্র এর থার্ড ফর্ম ড্রন, তাহলে ইউ হ্যাভ নট ড্রন দ্য পিকচার, ইউ হ্যাভ নট ড্রন দ্য পিকচার। 4 নম্বর বাক্য, তোমরা এটা জানোনি অথবা তোমরা এটা জানো নাই। তো প্রেজেন্ট নাম্বার থ্রি তালিকা একে ছিল যে তোমরা এটা জেনেছো। তো ওটা পরিবর্তন হয়ে আমাদের অবশ্যই এখানে নি অথবা নাই ব্যবহার করে, আমি আবারও বলছি না বোধক করতে হবে। তাহলে তোমরা এটা জানো নি অথবা তোমরা এটা জানো নাই। তাহলে ইউ হ্যাভ নট নোন ইট, হ্যাভ এর পরে নট হবে আর নো এর থার্ড ফর্ম নোন, নো নিউ নোন, তাহলে ইউ হ্যাভ নট নোন ইট। 5 নম্বর বাক্য, তারা আমাকে ডাকেনি অথবা ডাকে নাই। ওখানে তালিকা একে ছিল তারা তারা আমাকে ডেকেছে। তো ডেকেছেটা না বোধক করতে হলে আমি আগেও বলেছি যে প্রেজেন্ট নাম্বার থ্রিতে তালিকা একের সাথে তালিকা দুই অর্থাৎ হা বোধকের সাথে না বোধকের তেমন কোনো মিল নেই। এখানে আমাদের অবশ্যই নি অথবা নাই ব্যবহার করতে হবে। তাহলে তারা আমাকে ডাকেনি অথবা ডাকে নাই। তাহলে দে হ্যাভ, এরপরে না বোধক করার জন্য অবশ্যই নট আসবে, তাহলে দে হ্যাভ নট। আর কলের থার্ড ফর্ম কল্ড, তাহলে দে হ্যাভ নট কল্ড মি। 6 নম্বর বাক্য, সে এটা দেখেনি অথবা দেখে নাই। প্রেজেন্ট নাম্বার থ্রি তালিকা একে ছিল সে এটা দেখেছে, সেই দেখেছে এটা না বোধকে হয়ে যাবে দেখেনি অথবা দেখে নাই। তাহলে হি হ্যাজ নট সিন ইট, অর্থাৎ হি থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য অবশ্যই হ্যাজ হবে, আর যেহেতু না বোধক সেই জন্য নট হবে, তাহলে হি হ্যাজ নট সিন ইট। 7 নম্বর বাক্য, রহিম গাড়িটি চালায়নি অথবা চালায় নাই। তালিকা একে ছিল রহিম গাড়িটি চালিয়েছে, সেই চালিয়েছেটা আমাদের না বোধক করতে হলে আমাদের অবশ্যই নি অথবা নাই ব্যবহার করতে হবে, যেটা বারবার বলছি, অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে রহিম গাড়িটি চালায়নি অথবা চালায় নাই, চালায় নাই। তাহলে রহিম এ থার্ড পার্সন সিঙ্গুলার হ্যাজ হবে, তাহলে রহিম হ্যাজ, তারপর না বোধক করার জন্য নট হবে, তাহলে রহিম হ্যাজ নট ড্রাইভেন দ্য কার অথবা রহিম হ্যাজ নট ড্রিভেন দ্য কার। 8 নম্বর বাক্য, রহিম ও করিম গাড়িটি চালায়নি অথবা চালায় নাই। তাহলে রহিম অ্যান্ড করিম হ্যাভ নট ড্রাইভেন দ্য কার, অর্থাৎ হ্যাভ এর পরে আমাদের অবশ্যই নট ব্যবহার করতে হবে যেহেতু আমরা না বোধক করছি। আর 9 নম্বর বাক্য, ইহা এটা বলেনি অথবা বলে নাই। ওখানে তালিকা একে ছিল ইহা এটা বলেছে, সেই বলেছেটা আমাদের না বোধকে হয়ে যাবে বলেনি অথবা বলে নাই। নি অথবা নাই ব্যবহার করে কিন্তু আমাদের প্রেজেন্ট নাম্বার থ্রি অবশ্যই না বোধক করতে হবে বাংলাতে। তাহলে আমাদের ইট হ্যাজ নট, ইট থার্ড পার্সন সিঙ্গুলার এর জন্য অবশ্যই হ্যাজ হবে, তাহলে ইট হ্যাজ নট, আর সেড থার্ড ফর্ম সেইড, ইট হ্যাজ নট সেইড দিস। তো আমি আশা করি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীরা প্রেজেন্ট নাম্বার থ্রি কে না বোধক কিভাবে করতে হয় সেটা বাংলা এবং ইংরেজিটা তারা ভালোভাবে শিখতে এবং বুঝতে পেরেছে। তো আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট নাম্বার থ্রি প্রশ্নবোধক, অর্থাৎ প্রেজেন্ট নাম্বার থ্রি কে আমরা প্রশ্নবোধক কিভাবে তৈরি করব। প্রেজেন্ট নাম্বার থ্রি কে প্রশ্নবোধক করতে হলে সেন্টেন্সের শুরুতেই হ্যাভ অথবা হ্যাজ বসে, সেন্টেন্সের শুরুতেই আমাদের হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে এবং এরপরে সাবজেক্ট বসে এবং তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভি থ্রি বসাতে হয় এবং এরপরে আমাদের অবজেক্ট বসে, যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসে।
আমরা একটা তালিকার মাধ্যমে এটা বিস্তারিতভাবে বুঝবো এবং জানবো। প্রেজেন্ট নাম্বার 3 প্রশ্নবোধক তালিকা 3। প্রেজেন্ট নাম্বার 3 প্রশ্নবোধক তালিকা 3। এখানে লেখা আছে যে আমি কি সেখানে গিয়েছি। তালিকা 1 এ ছিল আমি সেখানে গিয়েছি। আর যেহেতু এখানে প্রশ্ন করা হচ্ছে তাহলে আমাদের অবশ্যই কি ব্যবহার করতে হবে। তাহলে আমি কি সেখানে গিয়েছি। তালিকা 1 এ ছিল আমি সেখানে গিয়েছি। আর এখানে হবে আমি কি সেখানে গিয়েছি। তাহলে আমাদের অবশ্যই এখানে যেহেতু প্রশ্নবোধক করা হচ্ছে তাহলে যে সাহায্যকারী ভার্ব হিসাবে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবে যে হ্যাভ অথবা হ্যাজ আছে সেটাকে অবশ্যই বাক্যের শুরুতে ব্যবহার করতে হবে। তাহলে হ্যাভ, তারপরে আই, গো এর থার্ড ফর্ম গন। তাহলে হ্যাভ আই গন দেয়ার। আর প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে। কোশ্চেন মার্ক কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, যেটা অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু বাংলা এবং ইংরেজিতে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক দিতে কিন্তু ভুলে যায়। সেটা কিন্তু আমি আমার আলোচনার বিভিন্ন অংশে কিন্তু বারবার বলছি এবং সতর্ক করছি। তাহলে আমি কি সেখানে গিয়েছি, হ্যাভ আই গন দেয়ার। তাহলে হ্যাভ, তারপরে আই, তারপরে গো এর থার্ড ফর্ম গন, তারপর হচ্ছে দেয়ার। আর লাস্টে একটা কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। 2 নম্বর বাক্য, আমরা কি এটা লিখেছি। তালিকা 1 এ ছিল আমরা এটা লিখেছি। আর তালিকা 3 এর প্রশ্নবোধক, সুতরাং এখানে কি আনতে হবে। তাহলে আমরা কি এটা লিখেছি। আমাদের অবশ্যই উই এর সাথে হ্যাভ হবে, যেটা আগের তালিকাতেও দেখানো হয়েছে। তাহলে হ্যাভ উই রিটেন ইট। আর প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। 3 নম্বর বাক্য, তুমি কি ছবিটি এঁকেছো। তালিকা 1 এ ছিল তুমি ছবিটি এঁকেছো, শুধু হ্যাঁ বোধক, তুমি ছবিটি এঁকেছো। আর এখানে প্রশ্নবোধক প্রশ্ন করা হচ্ছে, তাহলে আমাদের অবশ্যই কি ব্যবহার করতে হবে। তাহলে তুমি কি ছবিটি এঁকেছো। তাহলে আমাদের যেহেতু প্রশ্ন করা হচ্ছে তাহলে আমাদের অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ কে বাক্যের শুরুতে, সেন্টেন্সের শুরুতেই ব্যবহার করতে হবে। সেটাও এর আগের স্লাইডেই আমি গঠন বা স্ট্রাকচারে দেখিয়েছি। তাহলে এখানে হ্যাভ, তারপরে ইউ, তারপরে ড্র এর থার্ড ফর্ম ড্রন। তাহলে হ্যাভ ইউ ড্রন দ্য পিকচার। হ্যাভ ইউ ড্রন দ্য পিকচার। প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। 4 নম্বর বাক্য, তোমরা কি এটা জেনেছো। তালিকা 1 এ ছিল তোমরা এটা জেনেছো, শুধু হ্যাঁ বোধক ছিল তালিকা 1 এ তোমরা এটা জেনেছো। আর এখানে যেহেতু প্রশ্ন করা হচ্ছে তাহলে আমাদের অবশ্যই কি ব্যবহার করতে হবে। তাহলে তোমরা কি এটা জেনেছো। তাহলে এখানে যেহেতু প্রশ্ন করা হচ্ছে তাহলে হ্যাভটাকে অবশ্যই আগে আনতে হবে, বাক্যের শুরুতে বসাতে হবে। তাহলে হ্যাভ ইউ নোন ইট, প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক। 5 নম্বর বাক্য, তারা কি আমাকে ডেকেছে। তালিকা 1 এ ছিল তারা আমাকে ডেকেছে, ওটা হ্যাঁ বোধক ছিল। আর এটা প্রশ্নবোধক, তাহলে আমাদের কি অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে তারা কি আমাকে ডেকেছে। তাহলে হ্যাভটাকে সবার আগে ব্যবহার করতে হবে। তাহলে হ্যাভ দে কল্ড মি। হ্যাভ দে কল্ড মি। কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। এরপরে আমাদের 6 নম্বর বাক্য, সে কি এটা দেখেছে। তাহলে আমাদের যেহেতু প্রশ্ন করেছে সে কি এটা দেখেছে, তাহলে আমাদের এখানে হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, যেটা আগেও বলেছি আবারও মনে করিয়ে দিচ্ছি। তাহলে থার্ড পারসন একজনকে বুঝালে তাহলে তো অবশ্যই আমাদের হ্যাজ হবে, কিন্তু প্রশ্ন করার জন্য হ্যাজটা সবার আগে আসবে। তাহলে হ্যাজ হি সিন ইট। প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। 7 নম্বর বাক্য, রহিম কি গাড়িটি চালিয়েছে। তাহলে হ্যাজ রহিম ড্রিভেন দ্য কার। তাহলে হ্যাজ, আমাদের যেহেতু রহিমও থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন এবং একজনকেই বোঝাচ্ছে, তাহলে আমাদের অবশ্যই হ্যাজ হবে। তাহলে হ্যাজ রহিম ড্রিভেন দ্য কার। আর প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। 8 নম্বর বাক্য, রহিম ও করিম কি গাড়িটি চালিয়েছে। তাহলে যেহেতু এখানে দুইজন আছে, রহিম অ্যান্ড করিম দুইজন আছে, তাহলে তো এটা থার্ড পারসন বহুবচন বা থার্ড পারসন প্লুরাল। তাহলে আমাদের অবশ্যই হ্যাভ হবে, কিন্তু হ্যাভটাকে বাক্যের শুরুতে আনতে হবে, কারণ এটা প্রেজেন্ট নাম্বার 3 প্রশ্নবোধক। তাহলে হ্যাভ রহিম অ্যান্ড করিম ড্রাইভেন দ্য কার। কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। 9 নম্বর বাক্য, ইহা কি এটা বলেছে। তাহলে যেহেতু ইটটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অবশ্যই হ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে হ্যাজ ইট সেড দিস। হ্যাজ ইট সেড দিস। হ্যাজ, তারপরে সাবজেক্ট ইট, তারপর সেড থার্ড ফর্ম সেইড, আর দিসটা হলো অবজেক্ট আর লাস্টে একটা কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। তো এটা হলো আমাদের প্রেজেন্ট নাম্বার 3 কিভাবে প্রশ্নবোধক বাক্য আমরা বাংলা এবং ইংরেজিতে তৈরি করব সেটার একটি তালিকা আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম।
আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট নাম্বার 3 প্রশ্নবোধক ও না বোধক। প্রেজেন্ট নাম্বার 3 প্রশ্নবোধক ও না বোধক, অর্থাৎ এখানে প্রশ্নবোধকও করা হবে, সাথে না বোধকও করা হবে, দুইটি একসাথে করা হবে। প্রেজেন্ট নাম্বার 3 কে প্রশ্নবোধক এবং ও না বোধক করতে হলে, অর্থাৎ সংক্ষেপে বললে প্রশ্নবোধক না বোধক করতে হলে সেন্টেন্সের শুরুতেই হ্যাভ অথবা হ্যাজ এর পরে নট বসে। অর্থাৎ বাক্যের শুরুতেই আমরা হ্যাভ অথবা হ্যাজ এর পরে আমরা নট দেব এবং তারপর সাবজেক্ট বসে। এরপরে আমরা সাবজেক্ট বসাবো এবং তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ V3 ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। এটা প্রেজেন্ট নাম্বার 3 তালিকা 1 থেকেই বলে আসছি যে আমাদের অবশ্যই প্রেজেন্ট 3 মানে ভার্ব 3 এবং এরপরে অবজেক্ট বসে। এবং এটা এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে নাউনের আগে এবং প্রোনাউন এর পরে নট বসে। এটা কিন্তু আমরা প্রেজেন্ট নাম্বার 1-এও প্রশ্নবোধক ও না বোধকের তালিকার আগে আমরা বলেছি এবং প্রেজেন্ট নাম্বার 2-তেও প্রশ্নবোধক এবং না বোধকের তালিকার আগে এই নিয়মটা কিন্তু আমি আলোচনা করেছি। এখানেও আছে যে আমাদের নাউনের আগে এবং প্রোনাউনের পরে কিন্তু আমাদের নটটা অবশ্যই বসাতে হবে। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট নাম্বার 3 প্রশ্নবোধক না বোধক তালিকা 4। প্রেজেন্ট নাম্বার 3 প্রশ্নবোধক ও না বোধক তালিকা 4। এখানে আমাদের যেটা প্রতিটা প্রশ্নবোধক ও না বোধকে আমি সবসময় বলে থাকি সেটা হলো এখানে আমাদের প্রশ্ন করতে হবে, সাথে আমাদের না বোধকও করতে হবে। যেমন এখানে আছে যে এখানে আমাদের দুইটা একসাথে করতে হবে, অর্থাৎ আমাদের প্রশ্নবোধক করতে হবে, সাথে না বোধক করতে হবে, দুইটি একসাথে করতে হবে। তো এখানে লেখা আছে যে আমি কি সেখানে যাইনি অথবা যাই নাই, তাহলে হ্যাভ আই নট গন দেয়ার। অর্থাৎ আমাদের প্রশ্নবোধক করার জন্য হ্যাভ আসবে, তারপর আমাদের আইটা যেহেতু প্রোনাউন, তো প্রোনাউনের পরে নট বসবে, তাহলে হ্যাভ আই নট গন দেয়ার, আর প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। এরপরে 2 নম্বরে লেখা আছে যে আমরা কি এটা লিখিনি অথবা আমরা কি এটা লিখি নাই। অর্থাৎ আমাদের এখানে আমি আগেও বলেছি প্রেজেন্ট নাম্বার 3 না বোধকের সময় বলেছি যে আমাদের নি অথবা নাই যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু প্রেজেন্ট নাম্বার 3 না বোধক হয়ে যাবে। তো এটাও যেহেতু প্রশ্নবোধক এবং না বোধক, তাহলে আমাদের এখানে অবশ্যই নি অথবা নাই ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি এটা লিখিনি অথবা লিখি নাই, তাহলে হ্যাভ উই নট, হ্যাভ উই নট রিটেন ইট। এখানে প্রশ্নবোধক করার জন্য হ্যাভটা সবার আগে আসবে, তারপরে সাবজেক্ট উই, আর উই যেহেতু প্রোনাউন তাহলে প্রোনাউনের পরে নট বসবে। এটা বলা হয়েছে নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসবে, তাহলে হ্যাভ উই নট রিটেন ইট প্রশ্নবোধক চিহ্ন। 3 নম্বর বাক্য তুমি কি ছবিটি আঁকোনি অথবা আঁকো নাই, তাহলে এখানে হ্যাভ, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে আমাদের ইউ যেহেতু প্রোনাউন তাহলে নটটা অবশ্যই পরে বসবে, তাহলে হ্যাভ ইউ নট ড্রন দ্য পিকচার প্রশ্নবোধক চিহ্ন। 4 নম্বর বাক্য তোমরা কি এটা জানোনি অথবা জানো নাই, তাহলে হ্যাভ, তারপরে আমাদের সাবজেক্ট ইউ, তারপরে ইউ যেহেতু প্রোনাউন তাহলে নটটা অবশ্যই পরে বসবে, নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে, সেটা বেশ কয়েকবার আমি বলেছি। তাহলে হ্যাভ ইউ নট আর নো এর থার্ড ফর্ম নোন, তাহলে হ্যাভ ইউ নট নোন ইট কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। 5 নম্বর বাক্য তারা কি আমাকে ডাকেনি অথবা ডাকে নাই, নি অথবা নাই আমাদের অবশ্যই প্রেজেন্ট নাম্বার 3 না বোধকে ব্যবহার করতে হবে। তাহলে হ্যাভ, তারপরে সাবজেক্ট দে, আর দে যেহেতু প্রোনাউন তাহলে নটটা অবশ্যই পরে বসবে, তাহলে হ্যাভ দে নট, আর কলের থার্ড ফর্ম কল্ড, তাহলে হ্যাভ দে নট কল্ড মি, হ্যাভ দে নট কল্ড মি আর প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। 6 নম্বর বাক্য সে কি এটা দেখেনি অথবা দেখে নাই, তাহলে হ্যাজ, তারপরে হি, তারপরে নট। হিটা যেহেতু প্রোনাউন তাহলে নটটা অবশ্যই পরে বসবে, আর হি যেহেতু থার্ড পারসন একজনকে বোঝাচ্ছে, অর্থাৎ থার্ড পারসন এক বচন বা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অবশ্যই হ্যাজ বসবে, এটা আগের তালিকাতেও দেখানো হয়েছে। তাহলে হ্যাজ হি নট সিন ইট, হ্যাজ হি নট সিন ইট প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। 7 নম্বর বাক্য এখানে বলা হচ্ছে রহিম কি গাড়িটি চালায়নি অথবা রহিম কি গাড়িটি চালায় নাই, নি অথবা নাই অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে এখানে রহিমও যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার অবশ্যই হ্যাজ বসবে, তাহলে হ্যাজ তারপরে নট হবে, নটটা আগে বসবে কারণ নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। তাহলে রহিম
রহিম রহিম রহিমটা কিন্তু আমাদের অবশ্যই নাউন। কারণ নাউন, কোনো কিছুর নামকেই কিন্তু নাউন বলে। তাহলে রহিম, করিম, ঢাকা, বাংলাদেশ এগুলো অবশ্যই নাউন। তো নাউন হলে নটটা আগে বসবে। তাহলে হ্যাজ নট রহিম ড্রাইভেন দ্য কার? কোশ্চেন মার্ক। ৮ নম্বর বাক্য, রহিম ও করিম কি গাড়িটি চালায়নি অথবা চালায় নাই? তাহলে এখানেও আমাদের যেহেতু দুইজন হয়ে গেছে, তাহলে থার্ড পারসন বহুবচন বা থার্ড পারসন প্লুরাল, তাহলে আমাদের অবশ্যই এখানে হ্যাভ হবে। তাহলে হ্যাভ, কিন্তু নটটা কিন্তু অবশ্যই আগে বসবে, কারণ রহিম এবং করিম কিন্তু এটা নাউন, নাউনের আগে অবশ্যই নট বসবে। নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে, যেটা ইতিমধ্যেই কিন্তু আমি আলোচনা করেছি। তাহলে হ্যাভ নট রহিম অ্যান্ড করিম ড্রাইভেন দ্য কার? কোশ্চেন মার্ক। ৯ নম্বর বাক্য, ইহা কি এটা বলেনি অথবা বলে নাই? আবারও বলছি, না বোধক করতে হলে নি অথবা নাই ব্যবহার করতে হবে। তাহলে প্রেজেন্ট নাম্বার থ্রিতে নি অথবা নাই ব্যবহার করতে হবে। এই জন্য ইহা কি এটা বলেনি অথবা ইহা কি এটা বলে নাই? তাহলে হ্যাজ হ্যাজ এখানে ব্যবহার করতে হবে, কারণ ইটটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন এক বচন, তাহলে আমাদের একটাই বোঝাচ্ছে, তাহলে এখানে অবশ্যই হ্যাজ হবে। তাহলে হ্যাজ, তারপরে সাবজেক্ট ইট, তারপরে না বোধক করার জন্য নট। ইটটা যেহেতু প্রোনাউন, তা প্রোনাউন হলে নটটা তো পরে বসবে, নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। তাহলে হ্যাজ ইট, ইট যেহেতু প্রোনাউন তাহলে নটটা পরে বসবে। তাহলে হ্যাজ ইট নট সেইড দিস? আর লাস্টে একটা কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। তো আমি আশা করি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীরা ইংলিশ গ্রামার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার টেন্স এর প্রেজেন্ট নাম্বার থ্রি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর চারটা তালিকা, অর্থাৎ হা বোধক, না বোধক, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক ও না বোধক, এই চারটা তালিকার মাধ্যমে প্রেজেন্ট নাম্বার থ্রিটা সম্পূর্ণভাবে ভালোভাবে শিখতে, জানতে এবং বুঝতে পেরেছো। তো আমি একটা কথা সবসময় বলি যে অবশ্যই আমাদের টেন্সটা খুব সহজ ভাষায় বা খুব সহজভাবে বা খুব সহজ পদ্ধতিতে, যেটাকে বলছি টেন্সের তালিকা পদ্ধতি, এই তালিকা পদ্ধতির মাধ্যমে অবশ্যই খুব ভালোভাবে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কারণ আমি আগেও বলেছি, আবারও বলছি, টেন্স ছাড়া টেন্স ছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা লেখাও যায় না, বলাও যায় না। সুতরাং অবশ্যই টেন্সটা আমাদের শিখতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে, কিন্তু অবশ্যই খুব সহজ পদ্ধতিতে। তো আজকে আমার আলোচনা এই পর্যন্তই রাখছি। আমি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের একটি খাতা এবং একটি কলম নিয়ে টেন্সটা আমি যেভাবে আলোচনা করেছি সেভাবে নিজের হাতে নোট করার জন্য আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, যেন তারা সারা জীবন টেন্সটা যেন শিখতে পারে, রিভিশন দিতে পারে এবং মনে রাখতে পারে, যার মাধ্যমে তারা ইংরেজি বিশুদ্ধভাবে, আমি আবারও বলছি, বিশুদ্ধভাবে লিখতে, বলতে এবং বুঝতে পারবে। তো সবার একটি উন্নত এবং নিরাপদ জীবন কামনা করে আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।